রহস্য গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে শুনবেন এডগার অ্যালান পোর লেখা রহস্য গল্প মৃত্যুর পরে। লেডি লিজিয়ার সঙ্গে কবে, কিভাবে, কোথায় আমার প্রথমে পরিচয় হয়েছিল বিশ্বাস করুন আমার কিছুই মনে নেই। তারপর অনেক বছর গেছে, অনেক কষ্ট পেয়েছি, স্মৃতি দুর্বল হয়ে এসেছে, অথবা লিজিয়ার দুর্গেয় চরিত্রের সবটুকু আমি ধরতে পারিনি বলে সব কথা মনে করতে অক্ষম। লিজিয়া লিজিয়া লিজিয়া, শুধু এই নামটি মন্ত্রের মতো উচ্চারণ করলেই মনের চোখে ভেসে ওঠে একটি অতুলনীয় একটি রূপ। ইহলোকের মায়া সে অনেক আগেই কাটিয়েছে। লিজিয়া লিখতে বসে মনে পড়ছে সে এসেছিল আমার বান্ধবী রূপে, তারপর বাগদান করে সহায় হয়েছিল আমার পড়াশোনায়, সব শেষে আমার হৃদয়মণি রূপে বরণ করেছিল আমার স্বামিত্বে। সব ভুলিনি কেবল লিজিয়ার অসামান্য রূপ। দীর্ঘাঙ্গী, কৃষকায়া, চলাফেরা করতো হালকা চরণে, পড়ার ঘরে ঢুকতো লঘু পায়ে ছায়ার মতো, টের পেতাম না। সঙ্গীতের মতো নরম মিষ্ট কণ্ঠে কথা বললে চমক ভাঙত, রোমাঞ্চিত হতাম কাঁধের ওপর মর্মর হস্তের স্পর্শে। লর্ড ভেরুলাম বলেছেন, প্রকৃত রূপ চিনেও চেনা যায় না। সেই রূপের মধ্যে এমন অদ্ভুত কিছু থাকে যা আমাদের অজ্ঞাত ব্যাখ্যার অতীত। লিজিয়ার মধ্যে আমি অজানা বৈশিষ্ট্য লক্ষ্য করেছি, কিন্তু খুঁজে পাইনি কেন সে এত শ্রীমতী। রূপ সম্বন্ধে আমাদের চিরকালের যে সংজ্ঞা, লিজিয়ার রূপ সেই বাধাধরা ফর্মুলায় পড়ে না। তবু সে অলোক সামান্য কেন? ললাট নিখুঁত, গাত্রচর্ম হস্তিদন্ত শুভ্র, দাঁড় কাকের মতো কুচকুচে কালো একরাশ ঢেউ খেলানো চুল, নাকের গড়ন হিব্রু সুন্দরীদের হার মানায়, সুচারু নাসানন্দে পরিস্ফুটে স্বাধীন ইচ্ছাশক্তি, মিষ্টি মুখটি স্বর্গীয় সুধায় রমণীয়, ওষ্ঠের তুলনায় অধর ঈষৎ পুষ্ট, গালের টোল যেন নিজেই মুখর হতে চায়, হাসলেই দেবলোকের বিমল রশ্মিরেখায় যেন ঝলমল করে ওঠে পরিপাটি দাঁতের শাড়ি। সব থেকে আশ্চর্য নয়ন, ইতিহাস প্রতিষ্ঠিত দাগ সাইটে সুন্দরীদের নয়নের মতো নয়, কোনো তুলনাই চলে না। লর্ড ভেরুলাম সৌন্দর্য রহস্যের ব্যাখ্যা করতে যা বলেছেন, অজানা সেই রহস্য বুঝি বিধৃত আকাশ সমান আক্ষির মধ্যে। সাধারণ সুন্দরীর চেয়ে বড় চোখ, উজ্জ্বল তারকার মতো প্রদীপ্ত, উত্তেজিত হলেই ভাস্বর হয়ে ওঠে তুলনাহীন এই প্রত্যঙ্গ দুটি, বিচ্ছুরিত হয় অপার্থিব সৌন্দর্য। তখন তা বন্য তাতার সুন্দরীদের চোখের মতোই দুরন্ত ঝলমলে, চোখের মণি দুটোয় কালো হীরের দীপ্তি, বড় বড় চক্ষু পল্লব, বঙ্কিম ভুঁড়ি দুটিও কুচকুচে কালো। অদ্ভুত সৌন্দর্যটা কিন্তু চোখের রং, দীপ্তি বা গঠন সুসময় নয়, এ রহস্য ওর চোখের চাহনিতে। কেন ওর চোখের ভাব এত রহস্যময়, এত মোহময়? কিছুতেই তল পাই না নিতল সেই চাহনির। আমার বিস্মিত দৃষ্টির সামনে দূর আকাশের যুগল নক্ষত্রের মতো অম্লান থেকে চোর সৌন্দর্যের আকর যুগল নয়ন। আমি পূজা করেছি সেই নক্ষত্র দুটিকে, জ্যোতির্বিদের মতো অন্বেষণ করেছি নক্ষত্রের স্বরূপ, ব্যর্থ হয়েছি। আশ্চর্য সুন্দর রহস্যময় নক্ষত্র সম চোখ দুটির দ্বিতীয় কিন্তু ক্রমে ক্রমে ম্লান হয়ে হলো। অসুস্থ হলো লিজিয়া। বন্য চোখ দুটিতে সে আভা আর ফুটল না। বিশীর্ণ আঙুলগুলি মোমের আঙুলের মতো রক্তহীন হয়ে উঠল। সামান্যতম আবেগেই স্পষ্ট হলো শুভ্র ললাটের নীল শিরা। বেশ বুঝলাম, সময় ফুরিয়ে আসছে লিজিয়ার, মরতে ওকে হবেই। আমি প্রাণপণে লড়তে লাগলাম মনের সাথে, লড়তে লাগলো লিজিয়াও। জীবনের প্রতি অসীম মায়া, জাগতিক সংসারের প্রতি ওর প্রচণ্ড আকর্ষণ, বেঁচে থাকার আত্যন্তিক বাসনা বিমূর্ত হলো ওর মৃদু কণ্ঠস্বরে। ওর সেই অবস্থায় সান্ত্বনার কোনো ভাষা আমি পাইনি। লিজিয়া আমায় ভালোবাসত, বুক দিয়ে ভালোবাসত। ওর ভালোবাসার গভীরতা সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করেছি ওর চিরবিদায়ের পর। মৃত্যুর আগে ধীর স্থির নয়নে আমার প্রাণে চেয়ে মৃদু স্বরে ও আমাকে প্রেমের অমৃত বচনই শুনিয়েছিল। বলেছিল সেই কবিতাটি আবৃত্তি করবে। আমি অবরুদ্ধ আবেগে শুনিয়েছিলাম ওর স্বরচিত কবিতা। কবিতা শেষ হলো, আতিক্ষ্ণ চিৎকার করে শটান বিছানায় দাঁড়িয়ে উঠল লিজিয়া। মৃত্যু পথযাত্রীর এত আবেগ সইবে কেন? নিঃশেষিত হয়ে লুটিয়ে পড়ল শয্যায়। শেষ নিঃশ্বাস যখন পড়ছে তখন শুনলাম বাতাসের সুরে ওর আত্মা যেন বিড়বিড় করছে অধরষ্টের ফাঁকে। কান পেতে শুনলাম গ্ল্যানভিলের সেই অমর কথা, ইচ্ছার মৃত্যু নেই, ঈশ্বর স্বয়ং একটা মহান ইচ্ছা। মানুষ দেবলোকে যেতে চায় না, মরার পরেও না, আপন ইচ্ছাশক্তি ততক্ষণ না দুর্বল হচ্ছে। এই তার শেষ কথা। মারা গেল লিজিয়া। শোকে দুঃখে আছড়ে পড়লাম আমি। নিঃসঙ্গ পুরীতে থাকতে পারলাম না। ঐশ্বর্য বলতে যা বোঝায় আমার তার অভাব ছিল না। নশ্বর মানুষ যে সম্পদ কল্পনাও করতে পারে না, আমার তা ছিল। সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল লিজিয়াকে বিয়ে করার পর,
তাই মাস কয়েক পরে ঘর ছাড়া দিখারা দেশ ভ্রমণের পর একটা পুরনো মঠ কিনলাম ইংল্যান্ডের মাটিতে। বিষাদাচ্ছন্ন মঠ, আসবাবপত্রে অনেক স্মৃতি, অনেক ব্যথা, অনেক ইতিহাস বিজড়িত। আমার নিঃসঙ্গ শোক বিধুর মনের উপযুক্তি পরিবেশ। ভাঙা মাঠের বাইরেটা ভাঙাই রইল, মেরামত করলাম না, কিন্তু ভেতরটা সাজালাম রুচি সুন্দরভাবে দামি দামি জিনিস দিয়ে। আমার তখন মাথার ঠিক নেই, ছেলে মানুষ উন্মাদনায় পেয়ে বসেছিল আমাকে। মহার্ঘ আসবাবপত্র দিয়ে ঘরসজ্জা আমার চিরকালের বাতি। নিরালা অঞ্চলে সে ভাঙা মঠের অভ্যন্তরেই তাই নিয়ে এলাম স্বর্ণখচিত গালিচা, মিশরীয় কারুকার্য, জমকালো পর্দা। শোকাচ্ছন্ন হয়েও আফিমের ঘরে আমি দিন কয়েক মত্ত রইলাম গৃহসজ্জা নিয়ে। তারপর একদিন শুভ্র কেশী নীল নয়না লেডি রোয়েনাকে বধূ বেশে নিয়ে এলাম সেই বাসভবনে, অবিস্মরণীয় লিজিয়ার শূন্য সেই সিংহাসনে বসাতে। কনে বউয়ের জন্য যে ঘরটি সাজিয়েছিলাম তার বর্ণনা দিচ্ছি এবার। ঘরটা মঠের শীর্ষদেশে বুরুজের তলায়, 5 কোণা ঘর, দক্ষিণ দিকের দেয়াল জোড়া একটা জানলা, ভেনিস থেকে আমদানি করা প্রকাণ্ড একখানা রঙিন কাঁচ বসানো জানলায়। সূর্যালোক বা চন্দ্রকিরণ সেই কাঁচের মধ্যে দিয়ে ভৌতিক প্রভা ছড়িয়ে লুটিয়ে পড়ে ঘরের আসবাবপত্রে। বিশাল জানলার উপর একটা প্রাচীন আঙুরলতার শ্যাওলা ধরা বুরুজ বেয়ে উঠে গেছে ওপরে। ওক কাঠের কড়িকাঠ অনেক উঁচু, খিলানের আকারে নির্মিত। কাঠের গায়ে বহু পুরনো কিম্ভূত কিমাকার আধাগতিক কারুকার্য। বিষণ্ণ কড়িকাঠের মাঝখানের খিলান থেকে সোনার চেনে ঝুলতে একটা সোনার ধুনুচি, সারাসেনিক প্যাটার্নে তৈরি গন্ধপাত্র। সর্পিল রেখায় অবিরাম বর্ণ বিচিত্র অগ্নিশিখা লেলীয় রসনা মেলে ধরত কারুকার্য পরিবৃত্ত রন্ধ্রপথে। বেশ কয়েকটি তুর্কি পালঙ্ক আর সোনালি সমাধান সাজানো ঘরের নানান স্থানে। ভারতবর্ষ থেকে আনিয়েছিলাম নিরেট আবলুস কাঠে নির্মিত নতুন বইয়ের আরাম কেদারা, মাথার উপর ছত্রাকার চন্দাতপ, 5 কোণে বসানো 5টা সমাধি সিন্দুক, ঘন কালো আগ্নেয়শিলা খুদে তৈরি, ডালার উপর সুপ্রাচীন ভাস্কর্য। সিন্দুকগুলো সন্দেহ করেছি রাজারাজার সমাধি মন্দির থেকে। সব থেকে জবর ফ্যান্টাসি কিন্তু দেয়াল জোড়া পর্দায়। দানবীর দেয়ালের ওপর থেকে নিচ পর্যন্ত ঝুলছে মহার্ঘ বস্ত্রাবরণ, যা গালিচার মতো পুরু, তুর্কি পালঙ্কের চাদরের মতো চিত্রবিচিত্র, জানলার পর্দার মতো জমকালো। সোনার কাপড় দিয়ে তৈরি এই বস্ত্রাবরণের দাম শুনলে স্তম্ভিত হতে হবে। কুচকুচু কালো কাপড়ের ওপর স্বর্ণচিত্র, ব্যাস 1 ফুট, সমান ব্যবধানে আরবি ইমারতের উদ্ভট নকশা। ঘরের মধ্যে ঢুকলে প্রথমে নকশাগুলোকে আরব্য দেশীয় মনে হবে, আরও এগোলে আরও নকশার চেহারা পাল্টে যাবে, যেন বিরাটকায় দানব দল কিম্ভূত কিমাকার ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। পায়ে পায়ে ঘরের মাঝে এলে দানব দল অদৃশ্য হবে রোমাঞ্চকর পর্দার বুক থেকে। তখন ডাইনে বাঁয়ে সামনে পেছনে কেবল দুলবে কুসংস্কারের ছায়ামূর্তি। অন্তহীন বিদঘুটে মূর্তিগুলো মনে হবে মুখ ঢাকা সন্ন্যাসীর দল, নির্নিমেষে নিরীক্ষণ করছে ঘরের প্রাণীদের। কৃত্রিম উপায়ে হাওয়া চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে পর্দার পেছনে, তাতে বৃদ্ধি পেয়েছে গা শিউরানো অনুভূতি। হাওয়ায় অবিরাম দুলতে থাকা ভারী পর্দা অলিক কাহিনীর বিচিত্র অপচ্ছায়ের মতো মঠবাসীদের কল্পিত আকারগুলিকে মনে হয় সজীব। গায়ে রোমাঞ্চ জাগে সেই দৃশ্য দেখলে, শিরশির করে শির দ্বারা। বউয়ের প্রথম মাসটা এহেন ঘরেই কাটলো, খুব একটা অশান্তি হলো না। নতুন বউ আমার থমথমে মুখ দেখে ভয় পেত, আমার আত্মনিগ্ন রূপ দেখে দূরে সরে যেত। আমাকে সে ভালোবাসতে পারেনি, তাতে আমি খুশি হয়েছি। নিজের মনের অতুলে ডুব দিয়ে দিবারাত্র ধ্যান করতাম। লিজিয়াকে যে লিজিয়া, যা কোনোদিন ফিরে আসবে না। চিরবিদায় নিয়েছে বলেই তার রূপ আমার কাছে আরও স্পষ্ট হয়ে উঠেছিল। তার প্রতি আমার আকর্ষণ আরও বৃদ্ধি পেয়েছিল। আমার আফিমের নেশা ছিল। নেশার ঘরে স্বপ্ন দেখতাম লিজিয়াকে, কল্পনা করতাম, আহারে আবার যদি ওকে ফিরিয়ে আনা যেত মাটির পৃথিবীতে। বিয়ের 2য় মাসে হঠাৎ অসুস্থ হলো লেডি রোয়েনা। রোগ মুক্তি করতে সময় লাগলো। ব্যাধির প্রকোপেই বোধহয় প্রায় অনুযোগ করত ঘরের মধ্যে অদ্ভুত পদশব্দের, যেন ছায়া নড়ছে, অদ্ভুত আওয়াজ পাওয়া যাচ্ছে। চোখের ভুল আর কানের ভুল বলে উড়িয়ে দিতাম। স্নায়ু দুর্বল হলে এরকম ইন্দ্রজাল অনুভব করে অনেকেই। বেশ কিছুদিন পরে আস্তে আস্তে ভালো হয়ে উঠল রোয়েনা, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার শয্যাশায়ী হলো। এবার কিন্তু রোগ সারবার লক্ষণ দেখা গেল না। ভয় পেলাম ওর অবস্থা দেখে। শুকিয়ে যেতে লাগলো দিনের পর দিন, যেন মিশে গেল বিছানার সাথে। ডাক্তাররাও ধরতে পারল না অসুখটা। মাঝে মাঝে ছেড়ে যায়, আবার এসে তেড়ে ধরে। ক্রমশ কমে আসতে লাগলো প্রাণশক্তি, বৃদ্ধি পেল স্নায়বিক বিকার। সেই অপচ্ছায়ার নড়াছাড়া নাকি আবার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি অদ্ভুত শব্দ,
দেয়াল জোড়া ফ্যান্টাস্টিক পর্দার আড়াল থেকেই এই শব্দ শোনা যায়। সাঁত করে ছায়ামূর্তি মিলিয়ে যায় পর্দার বুকে। একদিন রাতে ওর এই অস্বস্তির কথা আমাকে বুঝিয়ে বলল। চেপে ধরল রোয়েনা। ঘুমিয়ে ঘুমিয়ে চমকে উঠছিল। আমি উদ্বিগ্ন চোখে দেখছিলাম বিশীর্ণ মুখের ভাবতরঙ্গ। পালঙ্কের পাকশের আছা আব্দুল কাঠের কেদারায় বসেছিলাম আমি। ঘুম ভাঙল রোয়েনার। কোহিনূর এর ওপর ভর দিয়ে বললে, শব্দটা নাকি আবার শোনা যাচ্ছে। আমি কিন্তু কিছু শুনলাম না। বলল, অপচ্ছায়াকে আবার দেখা যাচ্ছে। আমি কিন্তু কাউকে দেখলাম না। হাওয়ায় পর্দা দুলছিল। ভাবলাম ওকে বুঝিয়ে বলি, পায়ে অশ্রুত নিঃশ্বাসের শব্দ পর্দার খসখসানি ছাড়া কিছুই নয়। পর্দার বিদঘুটে মূর্তিগুলো দুলে দুলে উঠছে বলে মনে হচ্ছে কে যেন সরে যাচ্ছে পর্দার আড়ালে। রোয়েনার মুখ কিন্তু নিরক্ত হয়ে গেছিল। বুঝিয়ে ও ভয়ে আমি কাটাতে পারবো না। মানুষ মরে গেলে মুখ যেমন সাদা হয়ে যায়, রোয়েনার মুখের অবস্থা তখন তাই। মনে হলো এই বুঝি জ্ঞান হারাবে। কাছাকাছি চাকর বাকর নেই যে ডাকবো। মনে পড়ল হঠাৎ দরকারের জন্যে ঘরের মধ্যেই এক বোতল সুরা রাখা আছে। রেখে গিয়েছিলেন ডাক্তার। তাই দৌড়ে গেলাম ঘরের অপর প্রান্তে সুরার আধার রাখতে। মাথার উপর ঝুলন্ত সোনার গন্ধপাত্রের তলা দিয়ে যাওয়ার সময় একই সময় দুটো বিচিত্র অনুভূতি সারা জাগিয়ে দিয়ে গেল আমার লোম কূপে। স্পষ্ট মনে হলো কি যেন আলতো করে আমার গা ঘুষতে সরে গেল। সঙ্গে সঙ্গে দেখলাম ধনুচির তলায় আলোকবার মতো স্বর্ণের পরীর মতো একটা অবস্থা, একটা আবছা অস্পষ্ট ছায়ার ছায়া যদি কিছু থাকে, দ্যুতিময় সেই ছায়াটা যেন তাই। কিন্তু আমি নিজে তখন আফিমের ঘরে, তাই এসব কথা রোয়েনাকে না বলাই সমীচীন মনে করলাম। মদিরা পাত্র এনে পেয়ালায় ঢেলে তুলে ধরলাম ওর ঠোঁটের কাছে। তখন অনেকটা সুস্থ উঠেছে রোয়েনা। মদিরা পেয়ালা আমার হাত থেকে নিয়ে ধরল ঠোঁটের কাছে। আমি বসলাম আবলুস কাঠের আরাম কেদারায়। চোখ রইল কিন্তু রোয়েনার ওপর। ঠিক এই সময় আমার সর্বসত্তা দিয়ে অনুভব করলাম আবার সেই মায়ের স্পর্শ। স্পষ্ট শুনতে পেলাম কে যেন লঘু চরণে হেঁটে এলো কার্পেটের ওপর দিয়ে, এগিয়ে গেল কেদারার পাশ দিয়ে। ঠিক তখনই পেয়ালাটা উঁচু করে ধরেছে রোয়েনা। আমার চোখে ভুল কিনা জানি না, কিন্তু বেশ দেখলাম যেন শূন্য মার্গের কোনো নির্ঝরণী উৎস থেকে সহসা আবির্ভূত হলো 4-5টা টলটলে চূর্ণির মতো অত্যুজ্জ্বল তরল বিন্দু এবং টপটপ করে খসে পড়ল পেয়ালার সুরায়। রোয়েনা কিছু দেখল না, এক চুমুকে পাত্র নিঃশেষ করে ফিরিয়ে দিল আমার হাতে। আমি ভাবলাম যা দেখেছি তা আফিমের প্রভাবে দেখেছি। রাত্রি নিশীথে আতঙ্কিত স্ত্রীকে সামনে রেখে নিজেই ইন্দ্রজাল দর্শন করছি। একটা ব্যাপার কিন্তু আমার মনের কাছে গোপন করতে পারলাম না। রুগ্বীর ফোঁটা সুরার মধ্যে ঝরে পড়ার পর থেকেই আরও খারাপ হলো স্ত্রীর শরীর। তৃতীয় রাত্রে দাসীরা তাকে কবরে শোয়ার পোশাক পরিয়ে দিল। চতুর্থ রাত্রে তার চাদর ঢাকা প্রাণহীন দেহ সামনে নিয়ে পাথরের মতো বসে রইলাম। ফ্যান্টাস্টিক সেই কক্ষে অনেক উদ্ভট দৃষ্টিজন্য আফিমের ঘোরে ছায়ের মতো কল্পনায় ভেসে গেল। ঘরের 5 কোণে রাখা 5টি শবাধারের পানে চাইলাম অশান্ত চোখে। দেখলাম দুলন্ত পর্দার গায়ে কিম্ভূত কুমাকার মূর্তিগুলো নড়াচড়া, মাথার ওপর ধনুচি ঘিরে সর্পিল আগুনের কুণ্ডুলি। সেখান থেকে দৃষ্টি নেমে এলো তলায় মেঝের ওপরে। দুরাত হাত গিয়ে যেখানে দেখেছিলাম অপার্থিব এক জ্যোতির্ময় ছায়ার অস্পষ্ট আদল। এখন কিন্তু সে স্থান শূন্য। এতক্ষণ নিরুদ্ধ নিঃশ্বাসে দেখছিলাম, এখন স্বচ্ছন্দ হয়ে উঠল শ্বাস প্রশ্বাস। সহজভাবে তাকালাম শয্যায় শায়িতা পাণ্ডুর আড়ষ্ট দেহের পানে। সঙ্গে সঙ্গে লিজিয়ার স্মৃতি ভিড় করে এলো মনের মধ্যে। মনে পড়ল এমনিভাবে আর এক রাতে তার প্রাণহীন দেহ সামনে নিয়ে নিথরভাবে বসে দেখেছি আমি। মনে পড়ল হাজার হাজার মিষ্টি মধুর বেদনাবিদুর ঘটনা। রাত বয়ে চলল, তিক্ত স্মৃতিভারে তন্ময় হয়ে গেলাম। লিজিয়ার ধ্যানে বিশ্ব সংসার বিস্তৃত হলাম। মাঝরাত নাগাদ একটা চাপা হ্রস্ব মধুর কিন্তু স্পষ্ট ফোঁপানির শব্দে সম্পিত ফিরে পেলাম। সমস্ত সত্তা দিয়ে অনুভব করলাম শব্দটা এসছে আবলুস কেদারা থেকে। কুসংস্কারের আতঙ্ক পেয়ে বসলো আমাকে। উৎকণ্ঠ হয়ে রইলাম, কিন্তু মৃত্যু কেদারা থেকে কেউ আর ফুঁপিয়ে উঠল না। আড়ষ্ট হয়ে চাইলাম নিষ্প্রাণ দেহের পানে, কিন্তু নিষ্পন্দ দেহে সামান্যতম চললেও দেখতে পেলাম না। কিন্তু আমার ভুল হয়নি। যতক্ষণই হোক না কেন ফোঁপানির শব্দ আমি ঠিকই শুনেছি বলেই ধ্যান থেকে জেগে উঠেছি। তাই মনটা শক্ত করে নিমেষহীন চোখে চেয়ে রইলাম মৃতা স্ত্রীর প্রাণে। অনেকগুলো মিনিট কাটলো বিনা ঘটনায়। তারপর শুরু হলো আরও এক অলৌকিক রহস্যের খেলা। ধীরে ধীরে রক্তিম হয়ে উঠল 2 গাল। খুব আবছা হলেও রক্তাভ চোখ এড়ালো না আমার। সেই সঙ্গে দেখলাম রক্তের খেলা বসে যাওয়া চোখের পাতায়।
হাত পা অবশ হয়ে এলো আমার সেই অসম্ভব দৃশ্য দেখে। মনে হলো এই বুঝি স্তব্ধ হয়ে যাবে আমার হৃৎপিণ্ড। তীব্র কর্তব্যবোধ শেষ পর্যন্ত মাথা চাড়া দিল মনের মধ্যে। বুঝলাম রোয়েনা মারা যায়নি, এখনও বেঁচে আছে, এখনও কিছু উপাসনার দরকার। কিন্তু চাকর বাকররা থাকে মঠের প্রত্যন্ত অঞ্চলে, আমার ডাক সেখানে পৌঁছবে না। উঠে গিয়েও তাদের ডেকে আনতে সাহস পেলাম না। তাই একাই সূক্ষ্মদেহী রোয়েনার আত্মাকে আহ্বান করে জানালাম, সে তো এখনও যায়নি, আছে আমার কাছেই। আকুল আহ্বান জানালাম দেহ পিঞ্জরে ফিরে আসতে। কিন্তু দেখতে দেখতে রক্তাভা মিলিয়ে গেল চোখের পাতা আর গালের চামড়া থেকে। আবার মৃত্যুর ভয়াবহতা প্রকট হলো চোখে মুখে। আবার মার্বেল সাদা হয়ে গেল মুখখানা। মরার ঠোঁটের মতো দাঁতের উপর চেপে বসলো নিরক্ত অধরষ্ট। তুহিন কঠিন দেহের পানে চেয়ে থাকতে থাকতে কেঁদে উঠলাম থরথর করে, এলিয়ে পড়লাম কেদারায় এবং আবার তন্ময় হয়ে গেলাম লিজিয়ার কামনাতপ্ত স্মৃতি জাগরণে। 1 ঘন্টা পরে আবার অস্পষ্ট শব্দ শুনলাম। শয্যার দিক থেকে এলো শব্দটা। নিশ্চিম আতঙ্কে উৎকর্ণ হয়ে রইলাম। এবার আর ভুল হলো না, স্পষ্ট শুনলাম কে যেন পাঁজর খালি করা দীর্ঘশ্বাস ফেলে এলাম। ধেয়ে গেলাম মরার পাশে। স্পষ্ট দেখলাম ঠোঁটটা থির থির করে কাঁপছে। 1 মিনিট পরেই কিন্তু শিথিল হয়ে গেল অধরষ্ট। ফাঁক দিয়ে দেখা গেল মুক্তা দাঁতের ঝকঝকে শাড়ি। এবার আতঙ্কে চোখ আমার ঝাপসা হয়ে এলো, ভাবনা এলোমেলো হয়ে গেল। অতি কষ্টে সিধে রাখলাম নিজেকে। কর্তব্য করতেই হবে, ভয় পেলে তো চলবে না। এবার প্রাণের মান আভা প্রকাশ পেল ললাটে, গালে, গলায়। উষ্ণতায় আচ্ছন্ন হলো সারা দেহ, এমনকি মুখ মৃদু মৃদু স্পন্দিত হলো বক্ষদেশও। বেঁচে আছে, বেঁচে আছে, লেডি বেঁচে আছে। দ্বিগুণ উৎসাহে ওকে পুরোপুরি সজীব করবার জন্য হাত পা রগ ঘষতে লাগলাম। ডাক্তারি জানি না, আনাড়ির মতোই করে গেলাম, কিন্তু বৃথা হলো প্রচেষ্টা। আচম্বিত দৃশ্য হলো রক্তিমাভা, স্তব্ধ হলো বক্ষপন্দন, দাঁতের ওপর আড়ষ্ট হয়ে গেল অধরষ্ট। মুহূর্তের মধ্যে আবার মরার মতোই কঠিন শীতল বিভৎস উঠল দেহের প্রতিটি রেখা, সমাধি মন্দিরে ছাড়া অন্যত্র যার কোনো স্থান নেই। আবার নিমগ্ন হলাম লিজিয়ার ধ্যানে। আবার ফোঁপানি শুনলাম আবলুর শয্যার দিক থেকে। রাত তখন ফুরিয়ে এসছে। আগের চেয়েতেও স্পষ্টভাবে নড়ে উঠল নিষ্পান দেহটা। আমি কিন্তু নড়লাম না। উদ্ভূত আবেগের টুটি চিপে ধরে অতি কষ্টে বসে রইলাম কেদারায়। আগের মতোই রক্তের ছোঁয়া লাগলো কপলে কপালে। উষ্ণতায় চঞ্চল হলো সারা দেহ, স্পন্দিত হলো বক্ষদেশ, কম্পিত হলো চক্ষু পল্লব। তবুও আমি নড়লাম না। রোয়েনার অঙ্গে তখন কফিনের সাজ, ব্যান্ডেজ ও অন্যান্য বস্ত্র। কফিন শয্যা না থাকলে রোয়েনাকে জীবন্তই বলা যেত। কিন্তু অচিনেই আমার মনের সমস্ত দ্বন্দ্ব গুছিয়ে বিছনা থেকে নেমে এলো দেহটা। স্খলিত চরণে তুলতে তুলতে দুহাত সামনে বাড়িয়ে গেল। স্বপ্নের ঘরে ঠিক মাঝখানে এসে দাঁড়ালো চাদর মোড়া নারী মূর্তি। তবু আমি নড়লাম না, শিউরে উঠলাম না, কেননা অনেকগুলো অবর্ণনীয় কল্পনা যুগপৎ আছড়ে পড়লো আমার মস্তিষ্ক গগনে। চলমান মূর্তির চাল চলন, দাঁড়ানোর ভঙ্গিমা যেন অসাড় করে দিল আমার মগজকে। আমি পাথর হয়ে গেলাম। এক চুলো না নড়ে বিস্ফারিত চোখকে আমি চেয়ে রইলাম প্রেত মূর্তির দিকে। কে এই শরীরের রহস্য? রোয়েনা? কিন্তু এই সন্দেহ কেন আসছে মাথার মধ্যে? শুভ্রকোশী নীলনয়নার রোয়েনা কেন নয়? আগুয়া নয়নার মূর্তি? এরকম উদ্ভট ধারণা কেন পীড়িত করছে আমার মস্তিষ্ককে? মুখের ওপর ব্যান্ডেজের পটি আছে ঠিকই, কিন্তু সঘন নিঃশ্বাসে প্রাণময় মুখ লড়ি রোয়েনা না হয়ে অন্যের হতে যাবে কেন? রক্তিময় কপল তো রোয়েনারই। জীবনের মধ্যাহ্নে প্রাণ সূর্যের আলোক ছিল যেভাবে, সেইভাবে গোলাপি ও গাল রোয়েনা ছাড়ার কারণ নয়। ওই চিবুক, ওই টোলও নিশ্চয়ই রোয়েনার। কিন্তু কিন্তু অশোকে ভোগে কি মাথায় লম্বা হয়ে গিয়েছে রোয়েনা? এ কি উন্মত্ত চিন্তা পেয়ে বসেছে আমাকে। ক্ষিপ্তের মতো ধেয়ে গেলাম, ছিটকে পড়লাম তার পায়ের কাছে। আমার ছোঁয়া পেতেই মাথা থেকে কদর্য কফিন সহ্য খুলে ফেলে দিল সে। ব্যান্ডেজের আড়াল থেকে মেঘের মতো পিঠের মতো ছড়িয়ে উঠল 1 লাশ চুল। সেই চুল মধ্যরাতের দাঁড় কাকে ডানার চেয়েও কুচকুচে কালো। তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকালো শরীরী রহস্য। বুকপাটা হাহাকার করে উঠলাম আমি। এবার চিনেছি তোমায়। কৃষ্ণ কালো এ বড় বড় চোখ, যা আমার হারিয়ে যাওয়া প্রেয়সী লেডি লিজিয়ার। গল্পটি শুনলেন লিজিয়ার অনুবাদ করেছেন অদৃশ বর্ধন, মূল লেখক এডগার অ্যালান পো। এই গল্প ভালো লাগলে গল্পটি লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।